একদা এক বৃদ্ধা রানী ছিলেন, যার স্বামী অনেক বছর আগে মারা গিয়েছিলেন। তার একটি সুন্দরী কন্যা ছিল, যে একজন রাজকুমারী ছিলেন। যখন রাজকুমারী বড় হল, তাকে এক রাজকুমারীর সাথে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলো, যে অনেক দূরে বাস করত। যখন তার বিয়ের এবং তার দূরের রাজ্যে যাওয়ার সময় এলো, বৃদ্ধা রানী তার মেয়ের জন্য অনেক দামি উপহার প্যাক করলেন। সোনা ও রূপার পাত্র এবং বাসনপত্র, গয়না, কাপ এবং অন্যান্য রত্ন, যা একটি রাজকীয় যৌতুকের জন্য উপযুক্ত ছিল, কারণ তিনি তার মেয়েকে গভীরভাবে ভালোবাসতেন। তিনি রাজকুমারীর সাথে ভ্রমণের জন্য একজন দাসীও নিয়োগ করলেন এবং তাকে নিরাপদে রাজকুমারের হাতে তুলে দিতে বললেন। তাদের প্রত্যেককে ভ্রমণের জন্য একটি ঘোড়া দেওয়া হয়েছিল। রাজকুমারীর ঘোড়ার নাম ছিল ফালাদা এবং সে কথা বলতে পারত। যখন বিদায়ের মুহূর্ত এলো, বৃদ্ধা রানী তার চেম্বারে গেলেন, একটি ছুরি দিয়ে নিজের আঙুল বিদ্ধ করলেন যতক্ষণ না রক্ত বের হয়। তারপর কাপড়টি তার মেয়ের হাতে দিয়ে বললেন, এগুলি ভালোভাবে যত্ন নিও, কারণ এগুলি তোমার পথে তোমার কাজে আসবে। অশ্রুসিক্ত চোখে তারা একে অপরের কাছ থেকে বিদায় নিল। রাজকুমারী কাপড়টি নিজের বুকে রাখলেন, নিজের ঘোড়ায় চড়ে বসলেন এবং তার বরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। কিছুক্ষণ ঘোড়ায় চড়ার পর সে খুব তৃষ্ণার্ত হয়ে পড়ল। সে তার দাসীকে কাছের একটি ঝর্ণা থেকে কিছু জল আনতে বলল। নেমে যাও এবং আমার কাপটি নাও, যা তুমি আমার জন্য এনেছো, এবং ঝর্ণা থেকে আমাকে কিছু জল এনে দাও, কারণ আমি পান করতে চাই। যদি তুমি তৃষ্ণার্ত হও, তাহলে নিজেই ঘোড়া থেকে নেমে যাও এবং জলের কাছে শুয়ে পান করো। আমি তোমার দাসী হব না। রাজকুমারী বিনয়ী ছিলেন এবং কিছুই বললেন না। সে নেমে ঝর্ণার ওপর ঝুঁকে জল পান করল। ও প্রভু, যদি তোমার মা এটা জানতেন, তাহলে তার হৃদয় টুকরো হয়ে যেত। সে আবার নিজের ঘোড়ায় চড়ে বসল। তারা কিছুক্ষণ আরও ঘোড়ায় চড়ল, কিন্তু দিন যত গরম হতে লাগলো এবং সে আবার তৃষ্ণার্ত হয়ে পড়ল, তারা আরেকটি স্রোতের কাছে এলো। আবার সে তার দাসীকে কিছু জল আনতে বলল। নেমে যাও এবং আমার কাপটি নাও, যা তুমি আমার জন্য এনেছো, এবং ঝর্ণা থেকে আমাকে কিছু জল এনে দাও, কারণ আমি পান করতে চাই। যদি তুমি পান করতে চাও, তাহলে নিজেই নিয়ে নাও, আমি তোমার দাসী হব না। রাজকুমারী নেমে জল পান করতে গেল, স্রোতের ওপর ঝুঁকে, এবং যখন সে ঝুঁকেছিল, রক্তের 3টি ফোঁটা সহ কাপড়টি তার বুক থেকে গড়িয়ে পড়ল এবং সে খেয়াল না করার সত্ত্বেও ভেসে গেল। দাসী যা ঘটল তা দেখল এবং আনন্দিত হলো, কারণ এখন রাজকুমারী তার মায়ের সুরক্ষা হারিয়েছিলেন এবং অসহায় হয়ে পড়েছিলেন। আমি ফালাদার উপর আরোহণ করব, আর তুমি আমার পনিতে। কঠোর কথায় দাসী রাজকুমারীকে তার রাজকীয় পোশাক খুলে দাসীর জীর্ণ পোশাক পরতে বলল। নিজের রাজকীয় গাউন খুলে আমাকে দাও। রাজকুমারী নিজেকে প্রতিহত করতে পারলেন না। সে তার রাজকীয় পোশাক খুলে দাসীকে দিল এবং দাসী তাকে নিজের জীর্ণ পোশাক পরিয়ে দিল। সে ফালাদার ওপর আরোহণ করল, আর রাজকুমারী দাসীর দুর্বল ঘোড়ায়। তারা তাদের যাত্রা চালিয়ে গেল যতক্ষণ না তারা অবশেষে রাজকীয় প্রাসাদে পৌঁছায়। তাদের আগমনে মহাসমারোহে উদযাপন করা হলো। রাজকুমার তাদের সাথে দেখা করতে ছুটে এলেন। তিনি দাসীকে তার ঘোড়া থেকে নামিয়ে ওপরে নিয়ে গেলেন, ভেবেছিলেন সে তার প্রতিশ্রুত বধূ। আসল রাজকুমারী উঠোনের নিচে দাঁড়িয়ে রইলেন। বৃদ্ধ রাজা তার জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন মেয়েটি সেখানে অপেক্ষা করছে, এবং লক্ষ্য করলেন সে কতটা সুন্দর। কৌতূহলী হয়ে তিনি বরের চেম্বারে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, মেয়েটি কে? আমার কৌতূহল ক্ষমা করবেন রাজকুমারী, কিন্তু আপনি যে সুন্দর দাসী নিয়ে এসেছিলেন সে কে? আমি তাকে পথে সঙ্গী হিসেবে তুলে নিয়েছি। মেয়েটিকে কিছু কাজ দাও, যাতে সে অলস না থাকে। আমার একটি ছোট ছেলে আছে যে রাজহাঁস চড়ায়, সে তাকে সাহায্য করতে পারে। দাসী ভয় পেয়েছিল যে ফালাদা তার গোপন কথা ফাঁস করে দেবে, তাই সে দাবি করল যে কথা বলা ঘোড়াটিকে মেরে ফেলা হোক। প্রিয়তম স্বামী, আমি আপনাকে একটি উপকার করার অনুরোধ করছি। আমি সানন্দে তা করব। তাহলে কসাইকে ডেকে পাঠাও এবং যে ঘোড়ায় আমি চড়ে এসেছি তার মাথা কেটে ফেলুক, কারণ সে আমাকে পথে বিরক্ত করেছিল। অবশ্যই। এবং তাই ঘটল যে ফালাদাকে মরতে হলো। আসল রাজকুমারী এটা শুনেছিলেন এবং গোপনে কসাইকে এক টুকরো সোনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি সে তার একটি ছোট্ট উপকার করে। শহরে একটি বড় অন্ধকার গেটওয়ে ছিল, যার মধ্য দিয়ে তাকে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় রাজহাঁস চড়াতে যেতে হতো। সে কসাইয়ের সহকারীকে ফালাদার মাথা গেটওয়ের নিচে পেরেক দিয়ে আটকে দিতে বলেছিল, যাতে সে তাকে প্রতিদিন দেখতে পায়।
লোকটি রাজি হলো, ফালাদার মাথা কেটে ফেলল এবং গেটওয়ের নিচে শক্তভাবে পেরেক দিয়ে আটকে দিল। পরের দিন সকালে যখন সে এবং কনরাড, যে রাজহাঁস চড়ানো ছেলেটি, গেট দিয়ে রাজহাঁস চড়াতে গেল, সে দুঃখ করে বলল, হায় ফালাদা, তুমি এখানে ঝুলছ। হায় সুন্দরী রাজকুমারী, তুমি পাশ দিয়ে যাচ্ছ। যদি তোমার মা এটা জানতেন তাহলে তার হৃদয় দুটুকরো হয়ে যেত। তারপর তারা তাদের রাজহাঁস নিয়ে তৃণভূমিতে গেল। যখন তারা বসল, সে তার সোনালি চুল খুলে দিল। কনরাড দেখে অবাক হয়ে গিয়েছিল যে তার চুল কতটা চকচকে, এবং কিছু চুল ছিঁড়ে নিতে চেয়েছিল। বাতাস বইছে, বাতাস বইছে, কনরাডের টুপিটি নাও এবং তাকে এটি তাড়া করতে বাধ্য করো, যতক্ষণ না আমি আমার চুল বিনুনি করে আবার বেঁধে নিই। হঠাৎ একটি শক্তিশালী বাতাস বইল, তার টুপি উড়িয়ে নিয়ে গেল, যাতে তাকে এটি তাড়া করতে হয়। যখন সে ফিরে এলো, সে ইতিমধ্যেই তার চুল বিনুনি করে ফেলেছে এবং সে একটি চুলও নিতে পারেনি। রাগান্বিত হয়ে সে দিনের বাকি সময় তার সাথে কথা বলতে রাজি হলো না। সেই সন্ধ্যায় তারা বাড়ি ফিরল। পরের দিন সকালে তারা আবার সেই অন্ধকার গেট দিয়ে গেল। হায় ফালাদা, তুমি এখানে ঝুলছ। হায় সুন্দরী রাজকুমারী, তুমি পাশ দিয়ে যাচ্ছ। যদি তোমার মা এটা জানতেন তাহলে তার হৃদয় দুটুকরো হয়ে যেত। তারপর তারা তাদের রাজহাঁস নিয়ে তৃণভূমিতে গেল। যখন তারা বসল, সে নিজের চুল আঁচড়াতে শুরু করল। কনরাড আবার কিছু চুল গ্রাব করার চেষ্টা করল। বাতাস বইছে, বাতাস বইছে, কনরাডের টুপিটি নাও এবং তাকে এটি তাড়া করতে বাধ্য করো, যতক্ষণ না আমি আমার চুল বিনুনি করে আবার বেঁধে নিই। বাতাস তৎক্ষণাৎ তার টুপি উড়িয়ে নিয়ে গেল এবং কনরাডকে তার পেছনে ছুটতে হলো। যখন সে ফিরল, সে নিজের কাজ শেষ করে ফেলেছিল। রাগান্বিত হয়ে সে অভিযোগ করল। সেই সন্ধ্যায় কনরাড বৃদ্ধ রাজার কাছে গেল। আমি আর ওই মেয়েটির সাথে রাজহাঁস চড়াবো না। আমাকে বলো ছেলে, সে তোমাকে রাগানোর জন্য কি করে? সে যা যা ঘটেছিল তার সব কিছু বর্ণনা করল, ফালাদার কথা বলা মাথা সহ। দেখো, সেই কারণেই আমি তাকে সহ্য করতে পারি না। বৃদ্ধ রাজা তাকে পরের দিন আবার রাজহাঁস চড়াতে নিয়ে যেতে বললেন। পরের দিন সকালে রাজা গেটওয়ের পিছনে লুকিয়েছিলেন এবং দেখলেন মেয়েটি ফালাদার মাথার সাথে কথা বলছে। তারপর তিনি তাকে মাঠে অনুসরণ করলেন এবং একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়লেন। তাকে দেখছিলেন যখন সে বসল এবং তার উজ্জ্বল চুল আঁচড়াল। যখন সে ছড়াটি বলল, বাতাস কনরাডের টুপিটি উড়িয়ে নিয়ে গেল, ঠিক আগের মতো। রাজা সব কিছু দেখলেন এবং শুনলেন। তারপর তিনি চুপচাপ বাড়ি ফিরলেন। সেই সন্ধ্যায় যখন মেয়েটি ফিরে এলো, তিনি তাকে একপাশে ডাকলেন এবং আলতো করে জিজ্ঞাসা করলেন, তুমি কেন এ কাজগুলো করো? আমাকে বলার অনুমতি নেই এবং আমি আমার দুঃখ কোনো মানুষের কাছে প্রকাশ করব না, কারণ আমি খোলা আকাশে নিজে শপথ করেছি। তিনি তাকে বারবার চাপ দিলেন, কিন্তু সে নীরব রইল। আমার সঙ্গে এসো। যদি তুমি আমাকে কিছু না বলো তাহলে তোমার দুঃখ সেখানে লোহার উনুনে বলো। সে উনুনের কাছে গিয়ে কাঁদতে লাগলো। এখানে আমি বসে আছি, পুরো বিশ্ব দ্বারা পরিত্যক্ত। যদিও আমি একজন রাজার মেয়ে, একজন দাসী আমাকে আমার রাজকীয় পোশাক খুলে নিতে বাধ্য করেছে এবং সে আমার বরের সাথে আমার জায়গা দখল করেছে। এখন আমাকে রাজহাঁস চড়ানোর মতো সাধারণ কাজ করতে হবে। যদি আমার মা এটা জানতেন তাহলে তার হৃদয় দু টুকরো হয়ে যেত। বৃদ্ধ রাজা উনুন পাইপের বাইরে থেকে শুনছিলেন এবং প্রতিটি শব্দ শুনলেন। তুমি এখন বাইরে আসতে পারো। তারপর তিনি তাকে রাজকীয় পোশাকে সাজিয়ে দিলেন এবং সে শ্বাসরুদ্ধকর সুন্দর লাগছিল। রাজা তার পুত্রকে ডাকলেন এবং সত্য প্রকাশ করলেন। আমার পুত্র, তুমি যাকে নিজের বধূ ভেবেছিলে সে একজন মিথ্যা দাসী মাত্র। দেখো, এখানে তোমার আসল বধূ দাঁড়িয়ে আছে, সেই জন যে রাজহাঁস চড়াচ্ছিল। অবশেষে আমার আসল বধূ। একটি বিশাল ভোজের আয়োজন করা হয়েছিল এবং সমস্ত দরবারি এবং তাদের বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়েছিল। রাজকুমার টেবিলের প্রধান আসনে বসল, এক পাশে আসল রাজকুমারী আর অন্য পাশে মিথ্যা বধূ। দাসী রাজকুমারীকে তার রাজকীয় পোশাকে চিনতে পারল না। তারা খাওয়া দাওয়ার পর বৃদ্ধ রাজা মিথ্যা বধূকে একটি ধাঁধা দিলেন। তিনি পুরো গল্পটি বর্ণনা করলেন যেন এটি অন্য কারো সম্পর্কে। বলো বধূমতা, একজন দাসী যে তার মনিবকে এমনভাবে ঠকায়, তার কি শাস্তি প্রাপ্য? দাম্ভিকভাবে দাসী উত্তর দিল, তাকে নগ্ন করে ছিঁড়ে ফেলা হোক, একটি পেরেকনক্ত পিপায় রাখা হোক এবং দুটি সাদা ঘোড়া দিয়ে টেনে মারা হোক। তুমি সেই জন এবং তুমি নিজের শাস্তি ঘোষণা করেছ, তেমনই তোমার সাথে করা হবে। না, দয়া করে, আমি আপনাকে অনুরোধ করছি।
তার শাস্তি কার্যকর হওয়ার পর তরুণ রাজা তার আসল বধূকে বিয়ে করলেন এবং একসাথে তারা তাদের রাজ্য শান্তি ও সুখে শাসন করল। গল্পের এই অংশে আমরা দেখতে পাই যে সত্যের জয় হয় এবং অসত্যের পরাজয়। রাজকুমারীর ধৈর্য এবং বিনয়ী স্বভাব তাকে শেষমেশ বিজয়ী করে। দাসীর ধূর্ততা এবং লোভ তাকে ধ্বংসের পথে নিয়ে যায়। এই গল্প আমাদের শেখায় যে সত্য এবং ন্যায়ের পথে থাকলে অবশেষে সুখ আসে। বৃদ্ধ রাজার বুদ্ধিমত্তা এবং সতর্কতা গল্পের মোড় ঘুরিয়ে দেয়। রাজকুমারীর রক্তের ফোঁটা যেন তার সুরক্ষার প্রতীক ছিল, যা হারিয়ে গেলেও তার নিজের গুণাবলী তাকে বাঁচায়। ফালাদার মতো বিশ্বস্ত সঙ্গী গল্পে একটি ম্যাজিক্যাল টাচ যোগ করে। কনরাডের লোভ এবং তার শাস্তি গল্পের অংশ হিসেবে দেখায় যে ছোট লোভও বিপদ ডেকে আনে। শেষে বিবাহ এবং সুখে শাসন গল্পকে একটি সুন্দর সমাপ্তি দেয়।